Hello everyone, and good evening to all of you who are watching my YouTube channel Time WBCS, a platform of for preparation various competitive examination, especially West Bengal Civil Service examination. Today, I am going to discuss about the first chapter of modern Indian history, uh, which I discussed yesterday about the chronology event of modern Indian history. So the first chapter is British conquest and administration. আমরা এই চ্যাপ্টারটা ডিসকাস করার আগে ব্রিটিশ কনকুয়েস্টটা ডিসকাস করার আগে আমরা যে মডার্ন ইন্ডিয়ার যে সূত্রপাত হচ্ছে এবং ব্রিটিশরা বা অন্যান্য ইউরোপিয়ান শক্তি যে সমস্ত রিজিওনাল পাওয়ারগুলোর সঙ্গে মানে যুদ্ধ বিগ্রহ করেছিল, সেই সমস্ত রিজিওনাল স্টেটগুলো কীভাবে তৈরি হলো, সেই দুটো চ্যাপ্টার কিন্তু আগে আমাদেরকে জানা দরকার। না, এই দুটো না জানলে পারে কিন্তু মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি যে ক্লিয়ার অ্যাপ্রোচটা করাটা খুবই মানে ডিফিকাল্টি হয়ে যাবে। তো সুতরাং যে অ্যাডভান্ট অফ ইউরোপ, আমরা অ্যাকচুয়ালি মডার্ন ইন্ডিয়াটা হিস্ট্রির যে সমস্ত স্টেজগুলো আছে, এনসিয়েন্ট, মেডিয়েবল অ্যান্ড মডার্ন, এই প্রত্যেকটি স্টেজ মানে একটা স্টেজের পর আর একটা স্টেজ শুরু হয়ে যাচ্ছে, একটা পেরিয়ডের পর একটা পেরিয়ড শুরু হয়ে যাচ্ছে। তখন কিন্তু ইজিলি কিন্তু এটা ডিস্টিংগুইশ করা বা ইজিলি এটা ডিফারেন্সিয়েট করা কিন্তু খুবই কঠিন, ঠিক আছে? যার ফলে এই যে মডার্ন ইন্ডিয়া যখন শুরু হচ্ছে, তখন কিন্তু আমরা যে বলতে পারবো যে অ্যাডভান্ট অফ ইউরোপ, যখন ইউরোপরা আমাদের দেশে আসছে, তখন কিন্তু একটা ভারতের ইতিহাসে কিন্তু একটা মডার্নাইজেশন শুরু হয়ে যাচ্ছে। ওয়েস্টার্ন কালচার আমাদের দিকে চলে আসছে, ঠিক আছে? সেখানকার বিভিন্ন ধরনের সংস্কৃতি, তারপরে হচ্ছে গিয়ে যে কালচার, এই বিভিন্ন ধরনের কিছু কিন্তু আমাদের এখানে এডুকেশন সিস্টেম, ঠিক আছে, রিলিজিয়ান, সমস্ত কিছু কিন্তু আমাদের ভারতীয় সোসাইটিকে ইম্প্যাক্ট করছিল। সুতরাং অ্যাডভান্ট অফ ইউরোপটা কিন্তু যেটা শুরু হয়েছিল 15 সেঞ্চুরি থেকে, ঠিক আছে? 15 সেঞ্চুরি। তো মডার্ন ইন্ডিয়া যদি আমরা এটাকে পেরিয়ডটাকে ক্যালকুলেট করি, তাহলে মডার্ন ইন্ডিয়া স্টার্ট হচ্ছে 15 সেঞ্চুরি থেকে, এটা বলা যায়। হ্যাঁ, বা মেডিয়েবল ইন্ডিয়া শেষ হচ্ছে 15 সেঞ্চুরি পর্যন্ত, এটা কি বলা যায়? তো এই নিয়ে কিন্তু অনেকটা ডিবেট আছে। সুতরাং কারণ যে স্টেজ বা পিরিয়ডগুলোকে মানে ডিস্টিংগুইশ করা কিন্তু এটা ইজি ম্যাটার, নট ইজি ম্যাটার। সুতরাং আমরা একটা জেনারেল যে কনসিডারেশন নিয়ে আমরা এগোবো, সেটা হচ্ছে কি যে মডার্ন ইন্ডিয়া যে সূত্রপাত হচ্ছে, সেটা আমরা কিন্তু মুঘল সাম্রাজ্য যে ডিক্লাইনেশন হচ্ছে ঔরঙ্গজেবের সময় থেকে, অর্থাৎ যে 18 সেঞ্চুরি আমরা বলবো, যে 18 সেঞ্চুরি, সেই 18 সেঞ্চুরি যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের থেকেই আমরা কিন্তু মডার্ন ইন্ডিয়াটাকে একদম ফুল পেসে কিন্তু আমাদের শুরু হচ্ছে, এটা আমরা কিন্তু ভেবে ধরে নেব। কিন্তু তার আগে কিন্তু মডার্ন পিরিয়ডে স্টার্ট হয়ে যাচ্ছে, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে চলে আসছে, ঠিক আছে? এবং বিভিন্ন দুর্গ টুর্গ তৈরি করে তারা ব্যবসা বাণিজ্যে তারা ইনভলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু মডার্ন ইন্ডিয়াটা, যদিও কিন্তু আমরা 15 সেঞ্চুরি বা 17 সেঞ্চুরিতে থেকেই যদি বলি তা শুরু হচ্ছে, অর্থাৎ 1600 খ্রিস্টাব্দ থেকেই কিন্তু মডার্ন ইন্ডিয়া শুরু হচ্ছে, এটাও কিন্তু বলা যেতে পারে। সুতরাং ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ দ্য এভরি পিরিয়ডস, কারণ একটা পিরিয়ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা পিরিয়ড যখন স্টার্ট হচ্ছে, সেটা কিন্তু খুবই ডিফিকাল্টিস। সুতরাং আমাদেরকে ভাবতে হবে একটা সাধারণ একটা জেনারেল একটা যে একটা সাধারণ একটা যে কনসেপ্ট, ঠিক আছে, সেই কনসেপ্টটাকে নিয়ে আমাদেরকে করতে হবে। সুতরাং জেনারেলি আমরা বলবো যে মডার্ন ইন্ডিয়া যেটা শুরু হচ্ছে 1700 খ্রিস্টাব্দতে, অর্থাৎ 18 সেঞ্চুরি থেকে মডার্ন ইন্ডিয়াটা আমাদের দেশে, আমাদের ইতিহাসের যে পাঠ্য, সেই পাঠ্যসূচি অনুযায়ী মডার্ন ইন্ডিয়াটাকে আমরা 18 সেঞ্চুরি থেকে শুরু করব, এটা আমাদের কিন্তু ধরে নিতে হবে,
ঠিক আছে? তো ডিবেট এড়িয়ে যে ডিবেটগুলো আছে সেই ডিবেটগুলো এড়িয়ে আমাদের ধরে নিতে হবে। তো মডার্ন ইন্ডিয়াটা স্টার্ট করা অর্থাৎ ব্রিটিশ কনকুয়েস্টটা কীভাবে হচ্ছে, ব্রিটিশরা কীভাবে তাদের সাম্রাজ্য ভারতবর্ষে তৈরি করলো, সেটা স্টার্ট করার আগে কিন্তু আমাদেরকে এই দুটো চ্যাপ্টার কিন্তু ভালোভাবে পড়তে হবে, যে দ্যাট ইজ অ্যাডভেন্ট অফ ইউরোপ, ইউরোপরা কীভাবে আসল দেশে, এবং যে ইন্ডিয়া অন ইভে অফ দ্য ব্রিটিশ কনকুয়েস্ট। তো ব্রিটিশরা যখন ভারতবর্ষে কনকুয়েস্ট করছে, ব্রিটিশরা যখন কিন্তু ভারতবর্ষে রাজ শুরু করছে, সেই সময় ভারতবর্ষের অবস্থা কেমন ছিল, যে পলিটিক্যাল সিস্টেম কেমন ছিল, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। কারণ অলরেডি আমরা দেখব যে 17th-18th সেঞ্চুরিতে মুঘল সাম্রাজ্যের একটা ধ্বংস হয়ে যাচ্ছে, মুঘল সাম্রাজ্যের দুর্বল হয়ে পড়ছে ঔরঙ্গজেবের পর থেকেই, মৃত্যুর পর থেকে, এবং মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে গিয়ে কিন্তু মানে বিভিন্ন মানুষের হাতের, যে রাজারা মুঘল সম্রাটরা ছিলেন তারা বিভিন্ন মানুষের হাতের পুতুলে তৈরি হয়ে যাচ্ছিলেন। তো ধীরে ধীরে আমরা দেখব যে এই যে মুঘল সাম্রাজ্যের যে উত্তরাধিকারীদের যে দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু ভারতবর্ষে আস্তে আস্তে কিন্তু বিভিন্ন ধরনের রিজিওনাল শক্তি শুরু হয়েছে। তার আগেই কিন্তু আমরা দেখব যে ঔরঙ্গজেবের সময় থেকে কিন্তু মারাঠাদের মানে উৎপত্তি, মারাঠারা কিন্তু এতটা শক্তিশালী, শিবাজির নেতৃত্বে মারাঠারা যে হিন্দুত্ব ধর্মরক্ষক হিসাবে যে শিবাজি যে কাজ করেছিলেন হিন্দুদের ধর্মরক্ষার ক্ষেত্রে, যে যে হিন্দু রাষ্ট্র বা হিন্দু সাম্রাজ্য, হিন্দু রাজ্য তৈরি করার ক্ষেত্রে যে শিবাজি এগিয়ে গিয়েছিলেন, কিন্তু ঔরঙ্গজেবের সঙ্গে একটা বিশাল মানে ঔরঙ্গজেবকে মানে তার সঙ্গে যুদ্ধ বিগ্রহে কিন্তু লিপ্ত হয়েছেন। যেমন আফজল খাঁকে পাঠিয়ে কিন্তু শিবাজিকে হত্যা করার একটা পরিকল্পনা, কিন্তু শিবাজিকে পারেনি সে হত্যা করতে, বরঞ্চ আফজল খাঁকেই শিবাজি তার বাঘ নখের দ্বারা কিন্তু হত্যা করে দিয়েছিল। তো যাই হোক, এইভাবেই কিন্তু মারাঠারা শুরু হচ্ছে। তারপরে দেখবো যে 1720 সাল সময় থেকে কিন্তু মারাঠা কনফেডারেন্সি শুরু হচ্ছে। ঠিক আছে, তিনজন মারাঠার যে ইয়ে ছিলেন পেশোয়া, সেই পেশোয়াদের সময় থেকে মারাঠা, তারপরে পেশোয়া তন্ত্রে কিন্তু দুর্বলতা চলে আসছে, এবং সেই দুর্বলতার সুযোগে যে পেশোয়াদের মধ্যে যে মানে মারাঠা সাম্রাজ্যের যে আভ্যন্তরীণ বিদ্রোহ শুরু হয়ে গেছিলো, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে ব্রিটিশরা কাজে লাগিয়ে অ্যাংলো মারাঠা, তিনটে অ্যাংলো মারাঠা যুদ্ধের মধ্য দিয়ে 1800 খ্রিস্টাব্দে মারাঠাকে চূড়ান্তভাবে পরাস্ত করছে। তো এই যে মারাঠা একটা শক্তিশালী রাষ্ট্র কিন্তু আগেই তৈরি হচ্ছিল, তারপরে আস্তে আস্তে বিভিন্ন রিজনাল স্টেট তৈরি হয়েছিল। তো আমাদেরকে পড়তে হবে এইভাবে, ঠিক এগোতে হবে। তো আমরা দেখে নেবো যে একটু একটা সিম্পলিফাইং একটা ডিসকাস করবো যে অ্যাডভান্ট অফ ইউরোপ। তো অ্যাডভান্ট অফ ইউরোপের দিক থেকে আমরা প্রথমেই দেখব যে পর্তুগিজরা কিন্তু ভারতবর্ষে আসছে। যে পর্তুগিজ যে একজন নাবিক ছিলেন ভাস্কো দা গামা, ঠিক আছে, তিনি কিন্তু 1498 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষে চলে আসছে। ঠিক আছে, এবং পরবর্তীকালে ভাস্কো দা গামা আর একবার এসেছিল 1502 খ্রিস্টাব্দে। ঠিক আছে, টু এস্টাবলিশমেন্ট অফ ট্রেডিং স্টেশন অ্যাট কালিকট, কোচিন অ্যান্ড ক্যানানো। তো এই যে ভাস্কো দা গামা যে এসেছিলেন, সে কিসের জন্য? ট্রেডিং স্টেশন তৈরি করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য একটা স্টেশন তৈরি করবার। তো প্রথমে যে ভাস্কো দা গামার পরপরে যে পর্তুগিজ শাসকরা কিন্তু ভারতবর্ষে গভর্নর পাঠিয়েছিলেন। যে প্রথম গভর্নর ডি আলমাডিয়া ছিলেন, ইনি কিন্তু ব্লু ওয়াটার পলিসি নিয়েছিলেন। তারপরে ছিলেন কি আলবুকার্ক এসেছিলেন 1509 থেকে 1515। তিনি শ্রী কৃষ্ণদেব রায়ের সমসাময়িক ছিলেন। ঠিক আছে, বিজয়নগর রাজ্য যখন ছিল তখন কিন্তু কৃষ্ণদেব রায়ের সমসাময়িক ছিলেন আলবুকা, এবং তিনি আলবুকা কী করেছিলেন, সতী যে সিস্টেম, তিনি কিন্তু যে ব্যান করেছিলেন, সতী প্রথা আলবুকা কিন্তু ব্যান করেছিলেন। তারপরে এসছে যে পর্তুগিজ গভর্নর ভারতবর্ষে, যে নিনো দি চুনহা। ঠিক আছে, নিনো দি চুনহা এই সময় কি হলো, যে শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম কোচিন টু গোয়া ইন 1513। ঠিক হলো, নিনো দি চুনহার সময় কি হলো, যে কোচিন থেকে গোয়াতে তার যে ট্রেডিং ক্যাপিটাল, সেটা ক্যাপিটালটা ট্রান্সফার হলো। ইন হিজ রুলস অ্যান্ড ডিউ অ্যান্ড বেসিন কেম আন্ডার দ্য পর্তুগিজ অকুপেশনস ফ্রম গুজরাট কিং বাহাদুর শাহ। তো গুজরাটে যে রাজা ছিলেন, এই যে গুজরাট যে সমস্ত রিজিয়নাল স্টেট তৈরি হয়েছিল সেগুলো আমরা পরের দিকে আলোচনা করব। তো গুজরাটের যে কিং, যে বাহাদুর শাহ, সে বাহাদুর শাহ কি
কে হত্যা করে তিনি 1537 খ্রিস্টাব্দে ডিউ were the due while the negotiations with the Portuguese. বাহাদুর শাহ সরি বাহাদুর শাহকে পর্তুগিজ অকুপেশন ফ্রম বাহাদুর শাহ ডিউ অ্যান্ড বেসিন, ঠিক আছে, বাহাদুর শাহর কাছ থেকে কিন্তু কেড়ে নিয়েছিল। আর বাহাদুর শাহ গট কিল্ড ইন 1537 অ্যাট ডিউ হোয়াইল দ্য নেগোশিয়েটিং উইথ দ্য পর্তুগিজ। তো বাহাদুর শাহ 1537 খ্রিস্টাব্দে বাহাদুর শাহকে হত্যা করা হয় পর্তুগিজ। তো ফ্যাক্টরস ফর ডিক্লাইন অফ দ্য পর্তুগিজ, কিন্তু পরবর্তীকালে দেখবো যে পর্তুগিজরা কিন্তু ডিক্লাইন হয়ে যাচ্ছে। এমার্জেন্স বা পাওয়ারফুল ডাইনাস্টিস ইন ইজিপ্ট, পার্সিয়া অ্যান্ড নর্থ ইন্ডিয়া, and the appearance of the Marathas as neighbors. Political fears around by activities of Jesuit missionaries and hatred of the pre persecution such as the Inquisition that caused the reactions against the Portuguese spiritual pressure, rise of the English and Dutch commercial ambitions. তো এই যে পর্তুগিজদের ব্যাপারটা, ডাচ এবং ইংলিশদের যে কমার্শিয়াল অ্যাম্বিশনটা ইনক্রিজ হওয়ার ফলে চ্যালেঞ্জিং পর্তুগিজ সুপ্রিমেসি, ঠিক আছে, যে যে পর্তুগিজরা প্রথমে আসলেও পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে ডাচ, হ্যাঁ ডাচের এসেছিল, ডাচ, তারপরে এসেছিল কি ইংলিশ। এই যে ডাচ এবং ইংলিশ আসার পরে কিন্তু পর্তুগিজদের সামনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এই দুটো শক্তির সঙ্গে। কারণ কি তাদের যেভাবে যে কমার্শিয়াল যে অ্যাম্বিশন তারা শুরু করেছিল সেটা কিন্তু পর্তুগিজদের সামনে কিন্তু একটা চ্যালেঞ্জিংয়ে হয়েছিল, যার ফলে পর্তুগিজরা কিন্তু সেখানে হেরে যাচ্ছে এই দুটো শক্তির সামনে। সো র্যাম্প্যান্ট corruption, greed and selfishness along with piracy and clandestine trade practice of the Portuguese administrations in India. So পর্তুগিজ যে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে কিন্তু র্যাম্প্যান্ট কারাপশন হচ্ছিল, গ্রিড অ্যান্ড সেলফিশনেস অ্যালং উইথ দ্য piracy and clandestine trade practices of the Portuguese administrations in India. The diversion of the Portuguese colonizing ambitions towards the west due to the discovery of the Brazil, ঠিক আছে। এবার দেখো পর্তুগিজরা ভারতবর্ষে কিন্তু পর্তুগিজদের আর একটা যে ডিক্লাইন হওয়ার আর একটা কি কারণ ছিল যে ব্রাজিলের দিকে ব্রাজিল যখন তারা ডিসকভার করে ফেলছে তখন কিন্তু তারা কিন্তু ব্রাজিলের দিকে চলে যাচ্ছে, মুভ করছে ব্রাজিলের দিকে। সুতরাং তারা কিন্তু আর ভারতের দিকে থাকছে না। কারণ কি আর একটা যে এই যে ব্রাজিল তারা যখন ডিসকভার করে ফেলছে ব্রাজিল তখন কিন্তু তাদের যে কলোনাইজিং অ্যাম্বিশনটা ব্রাজিলের দিকে চলে যাচ্ছে, তখন ইন্ডিয়ার দিকে থাকছে না। বিফোর যে পর্তুগিজরা যখন ডাচ এবং ইংলিশ এখানে আসছে ভারতবর্ষে তখন কিন্তু পর্তুগিজদের সামনে তাদের একটা কমার্শিয়াল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তাদের সামনে। কারণ কি পর্তুগিজরা তাদের সঙ্গে কমার্শিয়াল অ্যাম্বিশনের দিক থেকে যে কমার্শিয়ালি তাদের সঙ্গে কিন্তু টিকে উঠতে পারছিল না, যার ফলে কিন্তু পর্তুগিজরা কিন্তু আস্তে আস্তে কিন্তু গুটিয়ে যাচ্ছিল। তাছাড়া ব্রাজিলের দিকে কলোনাইজিং যে অ্যাম্বিশন সেটা ব্রাজিলের দিকে যখন ব্রাজিল ডিসকভার হচ্ছে তখন ব্রাজিলের দিকে চলে যাচ্ছে, যার ফলে এই দুটো কারণ কিন্তু বেশি ইম্প্যাক্ট করছে পর্তুগিজ ডিক্লাইন ফর দ্য পর্তুগিজ ডিক্লাইনেশন অফ ইন্ডিয়াতে পর্তুগিজ ডিক্লাইন। এবার চলে আসছে কি ডাচ, ঠিক আছে। ডাচরা কিন্তু ডাচ ফ্যাক্টরিজ ইন ইন্ডিয়া মুসলিপত্তমে 1605 খ্রিস্টাব্দে ডাচরা ফ্যাক্টরি তৈরি করছে। তারপর পুলিকট, সুরাট, বিভিন্ন স্থানে তারা কারিকা, চিচুরা, কাসিম বাজার, ঠিক আছে, এবং বরাননগর, তা হচ্ছে গিয়ে পাটনা, বালাসোর, নাগাপাট্টাম, বিভিন্ন জায়গায় কোচিন, বিভিন্ন জায়গায় তারা কিন্তু ট্রেডিং স্টেশন তৈরি করছে। তো ডাচদের যে কোম্পানি সেটার নাম হচ্ছে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ নেদারল্যান্ডস। ডাচদের যে কোম্পানির নাম ছিল তারা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ নেদারল্যান্ডস, ঠিক আছে। এটা ফর্ম হয়েছিল 1602 খ্রিস্টাব্দে বাই চার্টার অফ দ্য ডাচ পার্লামেন্ট। তো চার্টার অফ দ্য ডাচ পার্লামেন্টের যে একটা চার্টার, সেই চার্টারের দ্বারা কিন্তু 1602 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল, ফর্ম হয়েছিল। And the power to wage wars, make the territory and build the forts.
ডিক্লাইন ইন ইন্ডিয়া কি হলো? এই ডাচটা কিন্তু আবার ডিক্লাইন হলো কেন? দ্য ডিফিট অফ দ্য ডাচ ইন দ্য অ্যাংলো ডাচ রাইভালি অ্যান্ড শিফটিং অফ দ্য ডাচ অ্যাটেনশন টুয়ার্ডস দ্য মালয় আর্কিপেলাগো। ঠিক আছে, যে মালয় আর্কিপেলাগো দিকে তারা ডাচদের একটা অ্যাটেনশন চলে যাচ্ছে। তাছাড়া যে অ্যাংলো ডাচ যে রাইভালরি রাইভালরি হয়েছে, সেই রাইভালরির ফলে কিন্তু ডাচরা কিন্তু ডিক্লাইন হয়ে যাচ্ছে, ডিপিট হয়ে যাচ্ছে ব্রিটিশদের কাছে। এছাড়া মালয় যখন তাদেরকে মালয় যে আর্কিপেলাগো সেই অ্যান্ড দ্য শিফটিং অফ দ্য ডাচ অ্যাটেনশন টুয়ার্ডস দ্য মালয় আর্কিপেলাগো। তো যে মালয় আর্কিপেলাগো দিকে তাদের যে শিফটিং হচ্ছে তারা, এই দুটো কারণে কিন্তু ডাচের ডিক্লাইন চলে যাচ্ছে। এবং তারপরে চলে আসছে ব্রিটিশ। এই সময় একটা যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ বিদারা 1759 খ্রিস্টাব্দে। ইংলিশ ডিফিটেড দ্য ডাচ ইন ডাচ। তো এই যে অ্যাংলো ডাচ যে যুদ্ধ, সেই যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধের যে ব্যাটেল হয়েছিল, সেই ব্যাটেল অফ বিদারা হয়েছিল 1758 খ্রিস্টাব্দে 59 খ্রিস্টাব্দে, এবং এই যুদ্ধে কিন্তু ইংলিশরা ডাচদের পরাস্ত করেছিল। ফ্যাক্টরস অফ ফাউন্ডেশন, সেটা অফ ফরমেশন। এবার চলে আসবো আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংলিশের দিকে চলে আসবো। কি ইংলিশরা যে ড্রাক ভয়েজেস রাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইংলিশ ভিক্টোরি ওভার দ্য মাইটি স্প্যানিশ আর্মাডা লিডিং টু গ্রেট ambitions. Formation in English East India Company was formed on December 31st, December 31st in 1600 by the charter issued by the Queen Elizabeth I, which gave the company monopoly to trade in East India for 15 years. তো এই যে ইস্ট ইন্ডিয়া রানী এলিজাবেথের সময় কিন্তু 1600 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছে, সেই কোম্পানি কিন্তু যে 15 বছরের জন্য ভারতবর্ষে যে ট্রেড, সেই মনোপলি ট্রেডের জন্য কিন্তু তৈরি হচ্ছে। এবং সেটেলমেন্ট ইন ইন্ডিয়া উইথ ক্যাপ্টেন থমাস বিস্ট ভিক্টোরি ওভার দ্য পর্তুগিজ। মানে এই যে চলে আসছে পর্তুগিজদের সঙ্গে ভিক্টোরি, মানে ব্যাটেল রাইভালারি, যে পর্তুগিজ 1612। দ্য ইংলিশ এস্টাবলিশ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি অ্যাট দ্য সুরাট 1613। সাবসিকুয়েন্টলি স্যার থমাস রো secured the permissions from Jahangir to establish the factories at Agra, Ahmedabad and Bhuj. তো যে থমাস বেস্ট, প্রথম যে ক্যাপ্টেন ছিলেন থমাস বেস্ট, তিনি পর্তুগিজদেরকে সঙ্গে একটা যুদ্ধ করছেন, সে পর্তুগিজদের সঙ্গে, এবং সেই পর্তুগিজরা কিন্তু তার ফলে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল পর্তুগিজদের, যে ব্রিটিশদের সামনে টিকে থাকা, যার ফলে এবং তারা কিন্তু ব্রিটিশদের ভারত থেকে তারা কিন্তু চাটিপাটি করতে একটা করেছিল। এবং দেখব যে এছাড়া যখন ব্রাজিল তাদের কলোনাইজিং অ্যাম্বিশনটা ব্রাজিলের দিকে যখন তারা মুভ করছে, তখন কিন্তু তাছাড়া ব্রাজিলে মুভ করে কিন্তু ভারত থেকে তারা কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু চলে গেলেও কিন্তু তাদের কিছু কলোনিজ ছিল ভারতবর্ষে, পরবর্তীকালে ভারত স্বাধীনতা হওয়ার পর কিন্তু সেগুলো কিন্তু ভারতের হাতে হস্তান্তর করে দিয়েছিল। তো সেগুলো আমাদের পরের বিষয় চলে যাবে। তো বোম্বাই কেম আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য কোম্পানি উইথ চার্লস II, who received it as a part of the পর্তুগিজ ডাউরি। তো বোম্বাই কিন্তু যেটা আসছে, পর্তুগিজরা কিন্তু ডাউরি হিসাবে চার্লস টুকে একটা বোম্বাই প্রভিন্সটা দিয়েছিল, লিজিং ইট আউট টু দ্য ইংলিশ কোম্পানি ফর অ্যান অ্যানুয়াল রেন্ট অফ 10 pounds। এবং 10 পাউন্ডের রেন্ট হিসাবে পর্তুগিজরা কিন্তু বোম্বাই প্রভিন্সটাকে চার্লস II দিয়েছিলেন। মাদ্রাজ উইথ দ্য ফোর্ট স্টেট জোর্স replaced by Musulipatnam as the English headquarter on the east coast when the former was given by the Chandigarh chief of the English 1639। যে চন্দ্রগিরি যে রাজা ছিলেন, সেই রাজা কিন্তু মাদ্রাজটাকে দিয়ে দিচ্ছে ইংলিশদের হাতে 1639 খ্রিস্টাব্দে। এবং with the fort State George replaced Musulipatnam as the English headquarters on the east coast when the former was given
আচ্ছা, মাদ্রাসা দিচ্ছে, মাদ্রাসা কিন্তু ইংলিশদেরকে দিয়ে দিচ্ছে। আহ, চন্দ্রগিরি যে রাজা ছিলেন সেই রাজা কিন্তু 1639 খ্রিস্টাব্দে মাদ্রাসটা হস্তান্তর করে দিচ্ছে। দ্য সিটি অফ দ্য ক্যালকাটা গ্রিউ ফ্রম, এবার চলে আসছে ক্যালকাটা। তাহলে তারা বোম্বাই, মাদ্রাজ এবং ক্যালকাটা, ঠিক আছে, এই তিনটে জায়গায় কিন্তু তারা স্ট্রং, সুরাটে কিন্তু তারা ট্রেডিং সেন্টার তৈরি করেছিল। তার পরবর্তীকালে আমরা দেখব যে আগ্রা, আহমেদাবাদ, ব্রোচ এগুলো জাহাঙ্গীরের সময় হয়েছে, এই থমাস রো করেছিল জাহাঙ্গীরের সময়। এবার বোম্বাইতে চলে আসছে চার্লস দি সেকেন্ড, তারপর হচ্ছে মাদ্রাস, এবং দ্য সিটি অফ ক্যালকাটা গ্রিউ ফ্রম দ্য ডেভেলপমেন্ট অফ দ্য থ্রি ভিলেজ সুলতানেটি গোবিন্দপুর এবং কলকাতা সিকিউর ফ্রম দ্য মুঘল গভর্নর অফ বেঙ্গল। মুঘল যে গভর্নর অফ বেঙ্গল সেই ফারুক শিয়ারের কাছ থেকে এটা পেয়েছিল, এবং ফর্টিফাইড দ্য সেটেলমেন্ট, নেম দ্য ফোর্ট উইলিয়াম, 1700 খ্রিস্টাব্দে ব্রিটিশরা বা কলকাতায় কিন্তু ফোর্ট উইলিয়াম তৈরি করেছিল 1700 খ্রিস্টাব্দে, অ্যান্ড ইট বিকাম দ্য সিট অফ দ্য ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া টিল 1911। অর্থাৎ ফোর্ট উইলিয়ামটা কিন্তু 1911 খ্রিস্টাব্দের ব্রিটিশদের কিন্তু মানে ক্যাপিটাল ছিল। ফোর্ট উইলিয়ামটা হচ্ছে কি ব্রিটিশদের, মানে ভারতবর্ষের যে ব্রিটিশ ইন্ডিয়া, সেই ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল ফোর্ট উইলিয়াম 1911 সাল পর্যন্ত। অর্থাৎ বঙ্গভঙ্গ যেই রদ হয়ে যাচ্ছে এবং 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে তাদের ক্যাপিটাল কিন্তু দিল্লিতে রিপ্লেসড হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখলাম যে ইংলিশরা প্রথমে কিন্তু আসছে, সেটেলমেন্ট তৈরি করছে সুরাটে, পর্তুগিজদেরকে তাড়িয়ে দিয়ে, এবং তারপরে জাহাঙ্গীরের সময় থমাস রো আসছেন, এবং আহমেদাবাদ, আগ্রা, আহমেদাবাদ এবং ব্রোচ, বোম্বাই প্রভিন্সটা চার্লস দি সেকেন্ডকে ডাউরি হিসাবে পর্তুগিজরা দিচ্ছে, এবং মাদ্রাজ যে যে পদটা সেটা চন্দ্রগিরি রাজা, যে চিফ সব 1639 খ্রিস্টাব্দে তাকে দিয়ে দিচ্ছে, হস্তান্তর করে দিচ্ছে। এবং কলকাতায় দেখবো যে গোবিন্দপুর সুলতানেটি এবং কলকাতা, এই তিনটে গোবিন্দপুর সুলতানেটি, কলকাতা, এই তিনটে জায়গাকে নিয়ে, এবং শোভাবাজারটাও ওই মানে এর মধ্যে ছিল। তো এই তিনটে জায়গা নিয়েই কিন্তু কলকাতার নগরীর যে পত্তনটা হয়েছিল ফারুক শিয়ারের সময়, এবং 1700 খ্রিস্টাব্দে তারা ফোর্ট উইলিয়াম দুর্গটা প্রতিষ্ঠা করে, এবং 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা কলকাতা ব্রিটিশদের কিন্তু রাজধানী ছিল। এই চলে হচ্ছে ফারুক শিয়ার ফরমান্স। এই যে ফারুক শিয়ারের ফরমান্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাংলার ক্ষেত্রে। সেটা দেখতে হবে যে ফারুক শিয়ার যে নবাব ছিলেন বাংলার 1717 খ্রিস্টাব্দে, মুঘল এম্পারার ফারুক শিয়ার ফরমান্স কল দ্য ম্যাগনা কার্টা অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি গেভ দ্য সিগনিফিক্যান্ট প্রিভিলেজ টু দ্য কোম্পানি ইন বেঙ্গল, গুজরাট অ্যান্ড হায়দ্রাবাদ, ঠিক আছে, মার্জার অফ দ্য কোম্পানিজ। এবার আমরা চলে আসবো যে ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ যে ফ্রেঞ্চ যে কোলবার্ড এ মিনিস্টার অফ দ্য লুইস দি ফরটিন, চতুর্দশ লুই ছিলেন, সেই চতুর্দশ লুইয়ের মিনিস্টার ছিলেন কোলবার্ড। 1664 খ্রিস্টাব্দে কোলবার্ড কী করেছিলেন, ভারতবর্ষে ফাউন্ডেশন অফ ক্যাম্পেইনস ডেস ইন্ডাস ওরিয়েন্টালস, ঠিক আছে। তো ফ্রেঞ্চ যে ট্রেডিং স্টেশন ভারতবর্ষে তৈরি করছে কোলবার্ট 1664 খ্রিস্টাব্দে, ই ওয়াজ দ্য মিনিস্টার অফ দ্য লুইস দি 14, চতুর্দশ লুই। Settlements in India, Pondicherry developed as a headquarters was granted to French Martins, the director of the Muslipattanam factory, by Valikondapuram's governor Sher Khan Lodi in 1637. Finally, the incorporated into the Indian Union 1954. ফাইনালি ইনকর্পোরেটেড ইন্টু দ্য ইন্ডিয়ান ইউনিয়ন 1954, ঠিক আছে। এই যে 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 ফ্রেঞ্চ যে সেটেলমেন্ট হয়েছিল সেটা কিন্তু ভালিকন্ডাপুরম গভর্নর শের খাঁ লোদি। অ্যাংলো ফ্রেঞ্চ রাইভালারি ইন ইন্ডিয়া, দ্য অ্যাংলো ফ্রেঞ্চ রাইভালারি ইন দ্য কনসিডার coincides with the wars between the English and the French in Europe। তো আমরা দেখব যে ইংলিশ এবং ফ্রেঞ্চ, এই ফ্রেঞ্চ কিন্তু লাস্ট হিসেবে ফার্স্টে গেছিলো, ঠিক আছে। ইংলিশ এবং ফ্রেঞ্চের মধ্যে কিন্তু ইউরোপে কিন্তু একটা যুদ্ধ শুরু হয়েছিল,
যেটাকে আমরা সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বলি, সেই যুদ্ধটায় কিন্তু ভারতবর্ষে কিন্তু এই সময় কিন্তু যে ইউরোপের যুদ্ধ কিন্তু ভারতের যুদ্ধ হিসেবে পরিণত হয়ে গেছিলো, যে একটা ইউরোপের যুদ্ধ হচ্ছে ফ্রেঞ্চ আর ইংলিশের মধ্যে, সেই যুদ্ধটা কিন্তু আমাদের ভারতবর্ষে জড়িয়ে পড়ছে। কারণ যেহেতু ফ্রেঞ্চ তারা ফ্যাক্টরি স্থাপন করেছে ভারতবর্ষে, তারা ঘাঁটি গেড়েছে এবং ইংলিশরাও ঘাঁটি গেড়েছে, সুতরাং এটা স্বাভাবিক যখন ইউরোপে যুদ্ধ হচ্ছে, ইউরোপে বা বিদেশের ভূমিতে যখন যুদ্ধ হচ্ছে, তখন কিন্তু ভারতবর্ষে যুদ্ধ হওয়াটা স্বাভাবিক ফ্রেঞ্চ এবং ইংলিশের মধ্যে। সেই সূত্রে আমরা দেখব যে তিনটে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। ফার্স্ট কর্ণাটিক ওয়ার 1740 থেকে 1748। ইট ওয়াজ অ্যান এক্সটেনশন অফ দ্য অ্যাংলো-ফ্রেঞ্চ রাইভেলারি ইন ইউরোপ অ্যান্ড এন্ডেড ইন 1748 উইথ দ্য ট্রিটি অফ দ্য আইলা সাফেলে। তো আইলা সাফেলে যে ট্রিটি হয়েছিল 1448 খ্রিস্টাব্দে, 1748 খ্রিস্টাব্দে, সেই আইলা সাফেলের ট্রিটির দ্বারা কিন্তু প্রথম কর্ণাটকের যুদ্ধ শেষ হচ্ছে ভারতবর্ষে। সেকেন্ড কর্ণাটকের যুদ্ধ আবার স্টার্ট হয়েছিল, অলদো inconclusive, a undermined the French power in South India vis-a-vis the English. তো সাউথ ইন্ডিয়াতে ফ্রেঞ্চরা কিন্তু আন্ডারমাইন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিফিট হয়ে যাচ্ছে, স্যাটার্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দ্য থার্ড কর্ণাটিক ওয়ার 1758 থেকে 1763। এখানে দেখব যে পর্তুগিজ শাসন কিন্তু যে ফরাসিদের যে শাসন সেই কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে, এবং বন্দিবাসের যুদ্ধ হয়েছিল এখানে, ব্যাটেল অফ বন্দিবাস 1760 থেকে 1761। দ্য ইকো অফ দ্য অ্যাংলো ফ্রেঞ্চ স্ট্রাগলস ইন ইউরোপ, ইট ইজ অ্যান ইকো অফ দ্য অ্যাংলো ফ্রেঞ্চ স্ট্রাগলস ইন ইউরোপ। এই সময় যে 1763 অর্থাৎ 1756 থেকে 1763 সালে একটা সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল, সেই সপ্তবর্ষব্যাপী যুদ্ধের যে মধ্যেই কিন্তু থার্ড কর্ণাটিক যুদ্ধটা হয়েছিল। এবং এখানে কিন্তু যে ব্যাটেল অফ বন্দিবাস হয়েছিল 1760 থেকে 61, ইট ওয়াজ অ্যান ইকো অফ দ্য ইংলো ফ্রেঞ্চ স্ট্রাগলস ইন ইউরোপ, ঠিক আছে। অ্যান্ড দ্য ট্রিটি অফ প্যারিস 1763, দ্য ফ্রেঞ্চ ওয়ার অ্যালাউড টু ইউজ ইন্ডিয়ান সেটেলমেন্টস ফর দ্য কমার্শিয়াল পারপোজ। তো ফ্রেঞ্চরা কিন্তু যে ইন্ডিয়াতে সেটেলমেন্ট করেছিল, সেই সেটেলমেন্টে কিন্তু তারা কিন্তু অনলি ট্রিটিতে বলা হয়েছিল কমার্শিয়াল পারপোজ তারা ইউজ করবে, তারা কিন্তু রুলিং পারপোজ নয়, তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পারপোজের জন্য কিন্তু ইউজ করতে পারবে না। অনলি অ্যান্ড ফর্টিফিকেশন অফ সেটেলমেন্টস আর ব্যান, এবং তারা কিন্তু কোনো ফর্টিফিকেশন অর্থাৎ দুর্গ তৈরি করতে পারবে না। এটা কিন্তু এই ট্রিটি কিন্তু ব্রিটিশদের সঙ্গে ফ্রেঞ্চের যে ট্রিটি হয়েছিল ইংলিশদের সঙ্গে, সেই ট্রিটিতে বলা হয়েছে যে তারা কিন্তু যে সেটেলমেন্ট সেটা কিন্তু একমাত্র কমার্শিয়াল ইউজ করবে, এবং তারা কিন্তু কোনো ফর্টিফিকেশন করতে পারবে না। সো কজ অফ দ্য ফ্রেঞ্চ ফেলিওর, দ্য ফ্রেঞ্চ ইনভলভমেন্ট ইন ইউরোপ, ঠিক আছে, ইনঅ্যাডিকুয়েট মিলিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সাপোর্ট ছিল। তো সত্যি যে ফ্রান্স তাদের ভারতবর্ষে কিন্তু তাদের মিলিটারি সাপোর্ট ছিল না অতটা, এবং ফ্রেঞ্চ ইউরোপের যুদ্ধে কিন্তু ইনভলভ হয়েছিল, যার ফলে ভারতবর্ষে তার সেটেলমেন্টে অতটা গুরুত্ব দিতে পারেনি। এবং ইল ম্যানেজ পলিসি অফ ইম্পেরিয়াল ফ্রেঞ্চ, যে ইল ম্যানেজ যে তাদের পলিসি ম্যানেজমেন্ট অতটা ভালো ছিল না। ল্যাক অফ কমার্শিয়াল ইনঅ্যাক্টিভ টু দ্য ফ্রেঞ্চ কোম্পানি, তাদের কমার্শিয়াল দিক থেকে তো কমার্শিয়ালে কিন্তু ওরা অ্যাক্টিভিটি অত অ্যাক্টিভ ছিল না। তারা চাইছিল কি সাম ইম্পেরিয়ালিজম, ঠিক আছে, একটা অলীক স্বপ্ন, যে সাম্রাজ্যবাদের অলীক স্বপ্ন নিয়ে তারা কিন্তু ভারতবর্ষে এসেছিল, সেই সাম্রাজ্যবাদী অলীক স্বপ্ন কিন্তু তারা সম্পূর্ণ হতে পারেনি, কারণ তারা কমার্শিয়ালের জন্য কমার্শিয়াল পারপোসে কিন্তু তারা কিন্তু ভারতবর্ষে আসেনি, তাই তো সাম্রাজ্য স্থাপন করতে এসেছিল। কিন্তু তারা যে ব্রিটিশদের সামনে এমনভাবে পর্যদুস্ত হয়ে পড়বে, ইউরোপের যুদ্ধ, ভারতবর্ষে যে সেই যুদ্ধ যে পরিণত তাদেরকে ভারত ত্যাগ করতে হবে, সেটা কিন্তু তারা ভাবতে পারেনি। শেষ পর্যন্ত তারা কিন্তু এই সমস্ত কারণগুলোতে সাউন্ড অফ দ্য কমার্শিয়াল বেস অফ দ্য ইংলিশ কোম্পানি, কিন্তু এদিক থেকে ইংলিশ কোম্পানি আমরা দেখব যে ইংলিশ কোম্পানির কিন্তু যে একটা মোটিভ ছিল, যে কমার্শিয়াল বেস ছিল তাদের, যে ট্রেডিং বেস, কারণ ট্রেডিং করতে পারলে কিন্তু তাদের কাছে রেভিনিউ আসবে, আর সেই রেভিনিউ যে টাকা পয়সাগুলো আসবে প্রফিটটা, সেই টাকা দিয়ে কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু ভারতবর্ষে তারা মিলিটারি সেটেলমেন্ট, মিলিটারি এইডেড তারা তৈরি করতে পারবে, মিলিটারি তৈরি করতে পারবে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন তৈরি আস্তে আস্তে তারা করতে পারবে, ঠিক আছে। তারপরে আরও মানে ব্যবসা বাণিজ্য আরও এক্সপেনশন করতে পারবে, বা এখান থেকে কাঁচামাল সংগ্রহ করে নিয়ে গিয়ে, বা তারা ইংল্যান্ডে তখন শিল্প বিপ্লব শুরু হয়েছে 18th সেঞ্চুরিতে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে গেছে ইংল্যান্ডে, তখন সেখানে কিন্তু তারা কাঁচামাল সেখান থেকে এক্সপোর্ট করবে, এক্সপোর্ট করে সেখানে কিন্তু মেশিন মেড গুডস আমাদের ইন্ডিয়াতে তারা ইন্ডিয়াতে সস্তা দরে বিক্রি করে আরও রেভিনিউ পাবে। তো
তো তারা যে কমার্শিয়াল বেস হিসাবে কিন্তু ভারতবর্ষকে ইউজ করতে চেয়েছিল, কিন্তু ফ্রেঞ্চ কিন্তু সেটা চায়নি। ফ্রেঞ্চ চেয়েছিল যে ইম্পেরিয়ালিজম, এ ক্যাশেল ড্রিম, ঠিক আছে। আহ, তারা কিন্তু একটা মানে আকাশে যে দুর্গ নির্মাণ যে স্বপ্ন, অর্থাৎ যে অলীক স্বপ্ন, ঠিক আছে, সেই অলীক সাম্রাজ্যবাদী যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে কিন্তু তারা ভারতবর্ষে ঘাঁটি কাটতে চেয়েছিল, কিন্তু তাদের সেই সাম্রাজ্যবাদী সাফল্য কিন্তু তাদের আসেনি। তারা কমার্শিয়াল বেসটা কিন্তু তারা ল্যাক করছিল, যার ফলে কিন্তু তারা পারেনি, ব্রিটিশদের সামনে তারা কিন্তু টিকতে পারেনি। এবং যে মিলিটারি যে যুদ্ধ বা করতে গেলে যে অ্যাডিকুয়েট মিলিটারি এবং ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, সেই ফিনান্সিয়াল সাপোর্টটা কিন্তু তারা মানে পরিষ্কার এই যে পয়েন্টটা থেকে বোঝা যাচ্ছে যে কমার্শিয়াল বেসে অতটা তারা কিন্তু মানে তারা কিন্তু অতটা মানে ইন্টারেস্টেড ছিল না। যার ফলে যখন কমার্শিয়ালি ইন্টারেস্টেড থাকছে না, তারা কিন্তু মিলিটারি সাপোর্ট বা ফিনান্সিয়াল যে সাপোর্ট, সেটা কিন্তু তারা ভারতবর্ষে পায়নি। যার ফলে কিন্তু ব্রিটিশদের কাছে তারা পর্যদস্তভাবে পরাজিত হয়েছিল এবং তারা ভারত থেকে চলে যেতে শুরু করেছিল। তো এইভাবে আমরা দেখলাম যে পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ফ্রেঞ্চ আর ডেনমার্ক, এই সমস্ত জাতিগুলো ভারতবর্ষে আসতে শুরু করে এবং এরা কিন্তু সেই 15th সেঞ্চুরি থেকে আসতে শুরু করছে। তো 15th সেঞ্চুরি থেকে যখন আসতে শুরু করছে, তখন কিন্তু আমরা বলতে পারি যে একটা মডার্নাইজেশন বা মডার্ন ইন্ডিয়ার কিন্তু সূত্রপাত কিন্তু সেই সময় থেকেই হচ্ছে। সুতরাং ইট ইজ এ ডিবেটেবল পয়েন্ট, কারণ বিভিন্ন হিস্টোরিয়ান বিভিন্নভাবে ওপাইন করেছেন যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমরা মডার্ন ইন্ডিয়া বলবো, বা এই সময় থেকে 1700 বা 18th সেঞ্চুরি থেকে মডার্ন ইন্ডিয়া স্টেট শুরু হচ্ছে, বা ঔরঙ্গজেবের মৃত্যুর সময় থেকে মডার্ন ইন্ডিয়া শুরু হচ্ছে। কিন্তু আমরা যদি বলি যে যখন ইউরোপিয়ানরা যখন ভারতবর্ষে আসছে, পর্তুগিজ যখন আসছে, তখন যে ইউরোপিয়ান যে মডার্নাইজেশন, তার আগে কিন্তু রেনেসাস হয়ে গেছে ইউরোপে রেনেসাস হয়েছে, ইউরোপে নবজাগরণ হয়েছে। সেই নবজাগরণের যে ঢেউ কিন্তু ভারতবর্ষে যে ওয়েস্টার্ন কালচার ভারতবর্ষে কিন্তু আস্তে আস্তে ঢুকছে, ঠিক আছে। সেটা যে কিন্তু ভারতবর্ষে যে মডার্ন যুগের যে সূত্রপাত হচ্ছে, সেটা কিন্তু আমরা বলতেই পারি অনায়াসে যে 1400 বা 15th সেঞ্চুরি থেকে কিন্তু ভারতবর্ষে মডার্ন ইন্ডিয়া শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে অ্যাডভান্স অফ ইউরোপটা গেল যে পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ফ্রেঞ্চ অ্যান্ড ডেনমার্ক, এদের মধ্যে শেষ পর্যন্ত ব্রিটিশরা যে উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে এসেছিল, সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষে যে সাম্রাজ্য তৈরি করার দিকে এগিয়ে যাচ্ছিল। অর্থাৎ তারা যে ট্রেডিং কোম্পানি হিসেবে ভারতবর্ষে বা কমার্শিয়াল অ্যাক্টিভিটিসের উদ্দেশ্যে তারা ভারতবর্ষে এসেছিল, সেই অ্যাক্টিভিটিসটা পরবর্তীকালে ট্রান টু এ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার্স, ট্রান টু সোভারিন পাওয়ার ইন ইন্ডিয়া বাই স্টেপ। এবং এই যে ব্রিটিশরা যখন আসছে, তখন কিন্তু আমরা দেখব যে বাংলা কিন্তু যে বাংলাদেশের যে বাণিজ্য, সেই বাংলাদেশে কিন্তু যে প্রথম যে সুরাট যে তৈরি করলো কিন্তু কলকাতায় কিন্তু বাংলা বা কাসিমবাজার, এই সমস্ত জায়গায় কিন্তু তারা কিন্তু বাণিজ্য ঘাঁটি গেড়েছিল। যার ফলে বাংলাদেশ থেকে তাদের কিন্তু যে কোম্পানি যে শাসন, সেই কোম্পানির শাসনের কিন্তু সূত্রপাত বাংলাদেশ থেকে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে যদি আমরা বলি যে একটুখানি যে যে বাংলাদেশ থেকে ইংরেজ শাসন ও শোষণের বিরুদ্ধে প্রথম প্রতিবাদের ধ্বনি উচ্চারিত হয়েছিল, সেই বাংলাদেশেই কিন্তু ইংরেজ বণিকরা প্রথম রাজনৈতিক কর্তৃত্বের আস্বাদ পেয়েছিল। তখন বাংলা ছিল নবাবদের শাসন। চিরবিদ্রোহী বাংলা বহুদিন আগে থেকে দিল্লির মুঘল সম্রাটদের কার্যকরী নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির বাদশাহী প্রশাসন দুর্বল হয়ে পড়েছিল। সেই যুগে বাংলাদেশের নবাবের প্রায় স্বাধীন ও স্বতন্ত্র শাসন ব্যবস্থা দৃঢ় ভিত্তিতে কায়েম হয়েছিল। নবাব আলীবর্দী খান আমলে কোম্পানির বাণিজ্যের বাইরে খুব বেশি আগ্রহী ছিল না, ফলে নবাবের সাথে তাদের দ্বন্দ্বের সম্ভাবনা ছিল খুবই কম। কিন্তু তখন ইংরেজরা ব্যস্ত অন্যান্য ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের নিয়ে। তো নবাব ইউরোপীয় প্রতিদ্বন্দ্বিতা মানে পর্তুগিজ, ফ্রেঞ্চ, তারপর হচ্ছে গিয়ে ডাচ, এই সমস্ত ইউরোপিয়ান যে প্রতিদ্বন্দ্বীরা এসেছিল, তাদেরকে নিয়ে কিন্তু তারা আলীবর্দী খানের সময় কিন্তু তারা ব্যস্ত ছিল। যার ফলে তখন তারা বাণিজ্য দিকে অতটা নজর দিতে পারেনি এবং আলীবর্দী খানও কিন্তু অতটা গুরুত্ব দেয়নি।
কিন্তু যখন ইংরেজরা ব্যস্ত অন্যান্য ইউরোপ প্রতিদ্বন্দ্বী নিয়ে, আর নবাব ব্যস্ত ছিলেন মারাঠা, এবং যখন ইউরোপরা কিন্তু পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ নিয়ে ব্যস্ত ছিল, সেই সময় কিন্তু বাংলার যে নবাব আলীবর্দী খাঁ, তিনি কিন্তু মারাঠা বর্গীদের আক্রমণ নিয়ে ব্যস্ত ছিল, যার ফলে ব্যস্ত ছিল। কিন্তু সিরাজ যখন মসনদে বসছে, বা সিরাজ যখন সিংহাসনে বসছে, তখন থেকে কিন্তু বাংলার কিন্তু যে অবস্থা ক্রমশ ঘোরালো হতে থাকছে। ফলে ইংরেজদের স্বার্থে ঘা লাগলে তারা সিরাজকে সরাতে নবাবের প্রাসাদ ষড়যন্ত্রের অংশ নিয়ে এবং পলাশীর যুদ্ধে সিরাজকে পরাজিত করে লাভ করে প্রচুর অর্থ। অতঃপর বাংলার মসনদে ইংরেজের পণ্যে পরিণত হয়। মির্জাফর ও মীর কাসিমকে মসনদের লোভ দেখিয়ে তারা লাভ করে প্রচুর অর্থ, বাণিজ্যিক সুযোগ সুবিধা। কিন্তু স্বাধীন নেতা মীর কাসিম ইংরেজের কর্তৃত্ব অস্বীকার করে তাদের অন্যায় আবদার শুনতে অপারগ হলে শুরু হয় বক্সারের যুদ্ধ। এই যে বক্সারের যুদ্ধ শুরু হচ্ছে 1764 খ্রিস্টাব্দে, এই যে বক্সারের যুদ্ধ ছিল ব্রিটিশদের কিন্তু ব্রিটিশদের সঙ্গে বাংলা নবাবের শেষ যুদ্ধ, যে যুদ্ধে পর কিন্তু ভারতবর্ষে কিন্তু বাংলায় কিন্তু ব্রিটিশরা দেওয়ানি শাসন শুরু করেছিল, এবং ভারতবর্ষে কিন্তু বাংলা থেকে কোম্পানি যে শাসনের সূত্রপাত, যে ধ্বজা, সেই ধ্বজা কিন্তু বাংলা থেকেই, যে সূর্য তাদের যে কোম্পানি শাসনের যে সূর্য কিন্তু বাংলা থেকে উদিত হয়েছিল। ঠিক আছে। আর বাংলা যে স্বাধীন নবাবী যে শাসন, সেটা কিন্তু সেই শাসনের সূর্য কিন্তু পলাশীর যুদ্ধে কিন্তু অস্তমিত গেলেও কিন্তু বক্সার যুদ্ধ দিয়ে পুরোপুরি কিন্তু ডুবে গেছিল, অন্ধকারময় হয়ে গেছিল। ফলে পলাশী যুদ্ধে বিজয় সম্পন্ন হয়ে বক্সারে অতঃপর কোম্পানি বাংলার নিয়মায়িত পরিণত হয়। দুর্বল বাদশাহ কোম্পানিকে দেওয়ানি দান করলে ইংরেজ প্রায় সরকারি স্বীকৃতি। অতঃপর তাদের আর পিছু ফিরে দেখতে হয়নি। শোষণ আর অত্যাচারে স্টিম রোলার চালিয়ে তারা ছিপড়ে করে দেয় বাংলাকে। তাদের অপশাসন আর সীমাহীন শোষণের ফলে বাংলায় দেখা দেয় 76-এর মন্বন্তর। শ্রীহীন হয় বাংলাদেশ, মারা যায় লক্ষ লক্ষ বাঙালি। কিন্তু কোম্পানির রাজস্ব আর বাড়তেই থাকে। স্বাধীন বাংলার প্রধানত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। স্বাধীন যে বাংলা ছিল, সেই স্বাধীন বাংলা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি পদানত হয়ে পড়ছে। কোম্পানির হাতে প্রথম বাংলার দেওয়ানি ও তৎসূত্রে অন্যান্য প্রশাসনিক দায়িত্ব চলে আসার ফলে নানা প্রকার জটিলতা সৃষ্টি হতে থাকে এবং কোম্পানির কর্মচারীদের মধ্যে দুর্নীতি পারে ভেঙে পড়তে থাকে স্থানীয় প্রশাসন। এই অবস্থায় দায়িত্বশীল কিছু ব্রিটিশ রাষ্ট্রনীতিবিদ ভারতে কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ আরোপের দাবি উত্থাপন করে এবং তাদের দাবির ভিত্তিতে ইংল্যান্ড সরকার কয়েকটা আইন পাশ করে, যেমন রেগুলেটিং আইন, চার্টার আইন, বিভিন্ন আইনগুলো কিন্তু আস্তে আস্তে পাশ করছিল। এদিকে আমরা চলে আসবো মারাঠা যে করতে থাকছে। তো এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাংলায় কিন্তু যে কমার্শিয়াল বেস তারা তৈরি করেছিল, সেই বেসটাই কিন্তু পরবর্তীকালে যে কোম্পানি যে শাসন প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, এবং যে শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে যে সমস্ত জটিলতা সৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, সেই জটিলতা থেকে মুক্তির জন্য কিছু কিছু অ্যাক্ট, যেমন রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট করছে, তখন কিন্তু যে ব্রিটিশদের ডাইরেক্ট কর্তৃত্ব কিন্তু বাংলার ওপরে পড়ে যাচ্ছে এই সমস্ত আইন দ্বারা। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট যে আইন পাস করছে, ব্রিটিশ পার্লামেন্ট ইংল্যান্ডে, সেই আইন কিন্তু বাংলায় কার্যকারী হচ্ছে, ভারতবর্ষে কার্যকারী হচ্ছে, যার ফলে কিন্তু ডাইরেক্ট কিন্তু ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষের দিকে তারা কিন্তু নজর দিচ্ছে। এইভাবে দেখব যে আমরা যে বাংলা থেকে তারা কিন্তু পরবর্তীকালে বিভিন্ন যে শক্তি ছিল রিজিওনাল পাওয়ার, যেমন হায়দার আলী মাইসোর, তারপর হচ্ছে গিয়ে মারাঠা, ঠিক আছে, যে মারাঠা, তারপর হচ্ছে গিয়ে মাইসোর, ঠিক আছে। এবং পরবর্তীকালে আমরা দেখব যে উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত শিখ, বালুচ ও আফগান জাতি, এবং উত্তর পূর্ব সীমান্তে ব্রহ্মদেশের সাথে শিখ, ব্রহ্ম এবং আফগান যুদ্ধ তারা কোম্পানি তাদের সীমান্ত সমস্যার সমাধান চেষ্টা করছে। ঠিক আছে। এই যে মারাঠা যুদ্ধ হয়েছিল, সেই তিনটে মারাঠা যুদ্ধ দেখা দিল যে শিবাজি যে মারাঠা সাম্রাজ্যে স্থাপন করেছিল, সেই মারাঠা সাম্রাজ্য পরবর্তীকালে দেখব যে একটা কনফেডারেন্সি তৈরি হচ্ছে, পেশোয়াতন্ত্র তৈরি হচ্ছে শাহর সময় থেকে, এবং 3জন পেশোয়ার নেতৃত্বে মারাঠা শক্তিশালী হয়ে উঠছে আবার। এবং পরবর্তীকালে যে মারাঠা বাজিরাও মৃত্যু হলে কিন্তু মারাঠার যে রঘুনাথ রাও
মাধব রাওয়ের সময় থেকে কিন্তু মারাঠাদের কিন্তু আবার একটু শক্তিশালী হলো, কিন্তু মারাঠাদের অন্তর্দ্বন্দ্ব সুযোগ নিয়ে ব্রিটিশরা কিন্তু প্রথম অ্যাংলো মারাঠা, দ্বিতীয় অ্যাংলো মারাঠা, তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু মারাঠাকে পরাস্ত করে মারাঠা সাম্রাজ্য কিন্তু তাদের দখলে নিয়ে নিচ্ছিল 1818 খ্রিস্টাব্দে। এরপর কিন্তু যে উত্তর পশ্চিম সীমান্ত এবং উত্তর পূর্ব সীমান্তে যে সমস্ত ছোটো ছোটো যে সমস্ত রিজিওনাল স্টেট তৈরি হয়েছিল, যেমন হচ্ছে গিয়ে শিখ, আফগান, ঠিক আছে, উত্তর পশ্চিম সীমান্তে শিখ, আফগান এবং উত্তর পূর্ব সীমান্তে ব্রহ্মদেশ, ঠিক আছে, এই যে রিজিওনাল পাওয়ারগুলোর সঙ্গে কিন্তু তারা কিন্তু যে সীমান্ত যে সমস্যা তৈরি হয়েছিল সেই সীমান্ত সমস্যাগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য ইঙ্গ শিখ, ইঙ্গ বর্মা, আফগান, ঠিক আছে, আর তারপর হচ্ছে কি কনকুয়েস্ট অফ সিন, এই সমস্ত যে পলিসিগুলো তারা নিয়েছিল, ঠিক আছে। এবং এই যে ব্রিটিশদের যে সাম্রাজ্যবাদী যে চেতনা সেই ভারতবর্ষে, সেই সাম্রাজ্যবাদী চেতনা কিন্তু সাম্রাজ্যবাদী শাসক যে গভর্নর জেনারেল ছিলেন দুজন, তার মধ্যে ওয়েলেসলি এবং ডালহৌসি। ওয়েলেসলি সপ্তবিলোপ নীতি এবং ডালহৌসির যে নীতি, যে অধীনতামূলক মিত্রতা নীতি, এই যে নীতিগুলো তারা কিন্তু ভারতবর্ষে কিন্তু একদম ভারতবর্ষের রিজিওনাল শক্তিগুলোকে একদম সম্পূর্ণভাবে পরাস্ত করছে, ঠিক আছে। তো পরবর্তী যে চ্যাপ্টারটা থাকছে সেটা আমরা একটু ডিসকাস করবো, যেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া অন দ্য ইভে অফ ব্রিটিশ কনকুয়েস্ট। তো আমরা দেখব যে ঔরঙ্গজেবের সময় কিন্তু ভারতবর্ষে কিন্তু মুঘল সাম্রাজ্যের একটা শক্তি বিনাশ করছে, মুঘল সাম্রাজ্য কিন্তু ডিক্লাইন হয়ে যাচ্ছে, এবং এই সুযোগে কিন্তু বিভিন্ন রিজিওনাল স্টেট তৈরি হয়ে যাচ্ছে। তার আগে আমরা কিন্তু মারাঠা স্টেটের কথা বলতে পারি, যে মারাঠা স্টেট কিন্তু ঔরঙ্গজেবের মধ্য সময় থেকে কিন্তু স্বাধীনভাবে রাজত্ব করতে শুরু করেছিল শিবাজি, এবং তার সঙ্গে শিবাজিকেও কিন্তু হত্যা করে সেই যে মারাঠার রাজ্যের বিরুদ্ধে কিন্তু প্রতিশোধ নিতে চেয়েছিল ঔরঙ্গজেব, কিন্তু ঔরঙ্গজেব পারেনি। এবং তারাবাই যে মারাঠার যে ছিলেন, ঠিক আছে, তারাবাই, সে তারাবাই কিন্তু মারাঠাদের সঙ্গে কিন্তু যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং ঔরঙ্গজেবের সঙ্গে কিন্তু এবং ঔরঙ্গজেবকে হারিয়ে দিচ্ছে তারাবাই, ঠিক আছে। তো এই যে চলে আসবো আমরা যে রিজিওনাল বা সাকসেসর স্টেট, ইন্ডিপেন্ডেন্স কিংডম এবং নিউ স্টেট। আমরা কিন্তু এই সময় দ্য স্টেট দ্যাট এমার্জ অ্যাজ দ্য রেজাল্ট অফ দ্য ডিক্লাইন্স অফ দ্য মুঘল এম্পায়ার্স ক্যান বি ক্লাসিফাইড ইন দ্য ফলোয়িং ব্রড ক্যাটাগরিজ। দ্য সাকসেসর স্টেট, কোনগুলো সাকসেসর স্টেট বলবো আমরা? অযোধ্যা, ঠিক আছে, বেঙ্গল এবং হায়দ্রাবাদ, এই যে তিনটে ছিল সাকসেসর স্টেট। তারপরে ইন্ডিপেন্ডেন্ট কিংডমস, যেমন হচ্ছে গিয়ে মাইসর এবং রাজপুত, ঠিক আছে, এগুলো ছিল ইন্ডিপেন্ডেন্ট কিংডম। এবং দ্য নিউ স্টেট, যে নিউ স্টেট তৈরি হয়েছিল যেটা হচ্ছে গিয়ে মারাঠা, ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে মারাঠা স্টেট, শিবাজির নেতৃত্বে শিখ স্টেট এবং জাট স্টেট। তো আমরা মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে অযোধ্যা, বাংলা এবং হায়দ্রাবাদ, মাইসর, মারাঠা এবং শিখ, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো। তো হায়দ্রাবাদ ফাউন্ডার কে ছিলেন? আসাফ জাহ। হায়দ্রাবাদ ফাউন্ডার অফ দ্য আসাফ জাহ হাউস অফ দ্য হায়দ্রাবাদ ওয়াজ কিলচ খান প্রপারলি নোন অ্যাজ দ্য নিজামুল মুলক। তো নিজামুল মুলক যে হায়দ্রাবাদ স্টেট তৈরি করেছিলেন। এরপর আমরা দেখব যে অযোধ্যা, ফাউন্ডার অফ দ্য অযোধ্যা কে ছিলেন? সাদাত খাঁ, যে বাহারান উল মুলক নামে পরিচিত। বেঙ্গলের কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ, বাংলার যে স্বাধীন নবাব তৈরি করেছিলেন মুর্শিদ কুলি খাঁ। তারপরে হি ওয়াজ সাকসিডেড 1727 হিজ সন্স সুজাউদ্দিন অ্যান্ড হিজ সাকসেসর ওয়াজ দ্য সারফরাজ খাঁ, ওয়াজ কিল ইন 1714। তারপর হচ্ছে গিয়ে আলিবর্দী খাঁ, ঠিক আছে, তারপর চলে আসছে গিয়ে সিরাজউদ্দৌলা। তো মুর্শিদ কুলি খাঁর পর আমরা দেখবো যে মুর্শিদ কুলি খাঁর পর সুজাউদ্দিন খাঁর পর সরফরাজের খাঁর পর আলিবর্দী খাঁ, তারপর হচ্ছে গিয়ে সিরাজউদ্দৌলা, মির্জাফর, তারপর হচ্ছে গিয়ে মীর কাসিম, তারপর হচ্ছে মির্জাফর, তারপর হচ্ছে গিয়ে নজমুদ্দৌলা। এইভাবে যে বাংলার যে স্বাধীন সুলতানি কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশদের হাতে কিন্তু বাংলা স্বাধীন নবাবের কিন্তু পরাস্ত করছে বক্সারের যুদ্ধ এবং দেওয়ানি শাসনের মধ্য দিয়ে। তারপরে চলে আসবে মাইসোর, অ্যানাদার ইম্পর্টেন্ট স্টেট টু মেক it appearance in the 18th century was the Mysore. This territory located in the junction of the eastern and western Ghat was ruled by the Vedas.
The various powers interested in this territory turned the area into a constant battlefield. In the end of the Mysore state was brought under the rule of Haidar Ali, who ruled the state but not without trouble. He was involved in the constant warfare with the British, and so was his son Tipu Sultan. ঠিক আছে, এবং 1799 খ্রিস্টাব্দে দেখবো যে 1799 খ্রিস্টাব্দে কিন্তু 1799 টিপু সুলতান কিন্তু ওয়েলেসলির হাতে চূড়ান্তভাবে পরাস্ত হলে কিন্তু চতুর্থ মাইসোর যুদ্ধে মাইসোর কিন্তু ব্রিটিশদের হাতে চলে আসে। এরপর আমরা যেটা দেখব যে শিখ যে গুরু নানক যে 1675 Aurangzeb arrested and executed the ninth Sikh Guru Tegh Bahadur, who had refused to embrace Islam, accepting to Sikh traditions. The Guru had supported the right of the Kashmiri Pandit and protected them against the precursion by the Mughals. Persecution by the Mughals. Guru Gobind Singh, who succeeded the Guru Tegh Bahadur, openly rebelled against the Aurangzeb. He transformed the Sikh into a militant sect in the defense of their religious and others. Guru Gobind Singh. তো এইভাবে আমরা যে মারাঠা যে শিখ সাম্রাজ্য তৈরি হচ্ছে সেটা শেষ পর্যন্ত দেখব যে রঞ্জিত সিং, ঠিক আছে, রঞ্জিত সিং কিন্তু এই সময় চলে আসছে। রঞ্জিত সিং died in 1839. The Ranjit Singh proved to be an efficient administrator. Ranjit Singh তো গুরু তেগ বাহাদুর ছিলেন কি সে লাস্ট গুরু ছিলেন বান্দা বাহাদুর, who was later assumed the leadership of the Sikh in 1708, was defeated by and killed. In the wake of the invasions of Nadir Shah and Ahmed Shah Abdali, the Sikh once again asserted their authority. At this stage, এই সময় যে নাদির শাহ এবং যে আহমদ শাহ আবদালি যে আক্রমণ হচ্ছে, এই সময় কিন্তু আমরা দেখব যে at this stage they organized themselves into the 12 missions or confederacies which the exercise controls over the different part of the kingdom. এই সময় যে 12টা মিসল তৈরি হয়েছিল সেই 12টা মিসল কিন্তু 12টা দিকের কিন্তু 12টা জায়গার কিন্তু একটা এই দায়িত্ব ছিল। এবং দ্য ক্রেডিট ফর দ্য এস্টাবলিশিং দ্য স্ট্রং কিংডমস অফ পাঞ্জাব goes to the Ranjit Singh, and he was the son of the Mahan Singh, the leader of the Sukatchakiya missions. Ranjit Singh brought under the controls the area extending from the Satluj to the Jhelum. তো এইভাবে দেখব যে আমরা রঞ্জিত সিংয়ের নেতৃত্বে শিখ সাম্রাজ্য আবার কিন্তু শক্তিশালী হয়ে উঠছে এবং শেষ পর্যন্ত রঞ্জিত সিংয়ের সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ চলে আসছে। প্রথম ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার 1845 থেকে 1846 এবং সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার 1846 থেকে 1849। তো এইভাবে যে আমরা দেখব যে শিখ সাম্রাজ্য কিন্তু শেষ পর্যন্ত গ্রাস করছে ব্রিটিশরা। এবং এরপর আমরা যে মারাঠা স্টেট যেটা বলেছিলাম যে মারাঠারা আগেই কিন্তু শিবাজির সময় কিন্তু শক্তিশালী হয়ে উঠেছিল এবং শিবাজিকে ঔরঙ্গজেব হত্যা করার চেষ্টা করেছিলেন, আফজল খাঁকে দিক পারেননি। আফজল খাঁই কিন্তু শিবাজির হাতে পরবর্তীকালে হত্যা হয়েছিলেন। এবং দেখুন যে শিবাজির মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা আস্তে আস্তে মারাঠা সাম্রাজ্যের যে শিবাজির মৃত্যুর পর আমরা দেখব যে সম্ভাজি সিংহাসনে বসেন 1688-89। তারপরে সম্ভাজির মৃত্যুর পর সম্ভাজির মৃত্যুর পর রাজারাম 1689 থেকে 1700। তারপরে রাজারামের পর কিন্তু তারাবাই আসে 1700 থেকে 1707। আর এই তারাবাই হচ্ছে কি রাজারাম ওয়াজ সাকসিডেড বাই হিজ মাইনর সন শিবাজি দি সেকেন্ড। তো রাজারামের পর কিন্তু শিবাজি দি সেকেন্ড কিন্তু সাকসেসর হচ্ছিলেন, কিন্তু আন্ডার দ্য
গার্জেনশিপ অফ হিজ মাদার তারাবাই। তো রেজেন্ট ছিলেন কে? তারাবাই। কার রেজেন্ট ছিলেন? শিবাজি দি সেকেন্ড। অ্যান্ড তারাবাই কন্টিনিউড দ্য স্ট্রাগলস উইথ মুঘলস। মুঘলদের কিন্তু সঙ্গে কিন্তু কন্টিনিউড স্ট্রাগল করছিলেন। তো এরপর কিন্তু শাহু আসছে। শাহু ওয়াজ রিলিজড বাই দ্য মুঘলস এম্পারার বাহাদুর শাহ। তো শাহু কিন্তু জেলে গিয়েছিল, সে ক্যাপচার হয়েছিল, সেই শাহুকে কিন্তু পরবর্তীকালে রিলিজ করা হচ্ছে। এবং সেই শাহু রিলিজ হলে 1707 রিলিজ হলে তারাবাইয়ের সঙ্গে কিন্তু তারাবাই আর্মি ওয়াজ ডিফিটেড বাই শাহু ইন দ্য, তারাবাইকে ডিফিট করছে এবং ব্যাটল অফ দ্য খেদে, এবং শাহু কিন্তু অকুপেশন হচ্ছে কি, অ্যান্ড শাহু অকুপাইড দ্য সাতারা, বাট দ্য সাউথার্ন পার্ট অফ দ্য মারাঠা কিংডমস উইথ দ্য ক্যাপিটালস Kolhapur continued to be under the control of the descendant of the Rajaram, the Shivaji II and later Shambhaji II. Shahu reign saw the rise of Peshwa and transformation of the Maratha kingdom into a empire based on the principle of the confederacy. তো আমরা দেখব যে শাহুর সময় কিন্তু মারাঠার যে কিংডম, সেই মারাঠা কিংডম কিন্তু পরবর্তীকালে পেশোয়াশিপে ট্রান্সফর্ম করছে, এবং তিনজন যে পেশোয়া, বালাজি বিশ্বনাথ, বাজিরাও ওয়ান অ্যান্ড বালাজি বাজিরাও, এই তিনজন পেশোয়ার নেতৃত্বে কিন্তু মারাঠাদের কিন্তু যে সামনে কনফেডারেন্সি সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং পরবর্তীকালে আমরা দেখব যে যে বালাজি বাজিরা যে বালাজি বাজিরাওয়ের যে সাকসেসর ছিলেন যে মাধব রাও, তা হচ্ছে নারায়ণ রাও অ্যান্ড সবাই মাধব রাও অ্যান্ড বাজিরাও দি সেকেন্ড। এই যে মাধব রাও যে সময় কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হচ্ছিল, সেই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে কিন্তু পরবর্তীকালে ব্রিটিশরা ইনভলভ হলে সেই মারাঠা যে গৃহযুদ্ধ, ঠিক আছে, হাউস ওয়ার, সেই হাউস ওয়ার কিন্তু ব্রিটিশরা কিন্তু অ্যাকসেপ্ট মানে এন্টার করলে, ইনভলভ হলে কিন্তু তিনটে অ্যাংলো মারাঠা ওয়ার হচ্ছে। ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার 1775 থেকে 1782, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার 1782, 1803 থেকে 1806, এবং থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার 1817 থেকে 1818। ঠিক আছে, এইভাবে মারাঠারা কিন্তু ডিসিভলি ডিফিটেড হয়েছিল। এই তিনটে যুদ্ধের মাধ্যমে কিন্তু ডিফিটেড হয়েছিল। এবং লর্ড হেস্টিং, এই সময় লর্ড হেস্টিং ছিলেন গভর্নর জেনারেল। ঠিক আছে, পরবর্তীকালে লর্ড রিপন যে মারাঠা কনফেডারেন্সির যে শাসন, সেই শাসন ব্যবস্থা কিন্তু আবার কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন 1818 সালের পর। তো এই যে এইভাবে যে দেখলাম যে ইভেন্ট কিভাবে ইউরোপরা কিন্তু ভারতবর্ষে আসলো, এবং ভারতবর্ষে যে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে যেভাবে রিজিওনাল স্টেটগুলো তৈরি হয়েছিল, সেই স্টেট বা কিংডমগুলো, সেগুলো যে কীভাবে তার একে একে গ্রাস করলেন, সে একটা জাস্ট একটা কনসেপ্ট আমি তুলে ধরলাম। তো এই যে মেইনলি যে মারাঠা, হায়দ্রাবাদ, মারাঠা, মাইশোর, শিখ, তারপর হচ্ছে গিয়ে বা পাঞ্জাব, তারপর হচ্ছে গিয়ে অযোধ্যা, মেইনলি তিনটে জিনিস আমাদেরকে ভালো করে পড়তে হবে। কর্ণাটকের যুদ্ধ, কর্ণাটকের যুদ্ধ ভালো করে পড়তে হবে। তিনটে অ্যাংলো মারাঠা ওয়ার ভালো করে পড়তে হবে, এর হিস্ট্রি কী ছিল, ঠিক আছে, কর্ণাটকের হিস্ট্রি, মারাঠার হিস্ট্রি সেটা, তারপর যে শিখ কীভাবে, পাঞ্জাবে কীভাবে শিখ সাম্রাজ্য তৈরি হলো, ঠিক আছে, রঞ্জিত সিং কীভাবে ক্ষমতা দখল করলেন, রঞ্জিত সিংকে পরাস্ত করলেন ব্রিটিশরা। তারপর আমাদেরকে পড়তে হবে মাইশোর স্টেট কীভাবে ডেভেলপড হয়েছিল, কীভাবে হায়দার আলীর নীতিতে মাইশোর স্টেট তৈরি হয়েছিল, এবং টিপু সুলতানের সময় কীভাবে মাইশোর স্টেট ব্রিটিশরা ব্রিটিশরা ডিফিটেড স্যাটার্ড মাইশোর স্টেটকে কীভাবে টিপু সুলতানকে পরাস্ত করলেন এবং মাইশোরকে তারা গ্রাস করলেন। এরপর আমরা চলে আসবে কি নর্থ ইস্টার্ন দিকে, যে সেখানে যে ইঙ্গো বার্মা যুদ্ধ, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে ইঙ্গো বার্মা যুদ্ধ, সেটা কিন্তু ভালো করে পড়তে হবে। সেখানেও কিন্তু 3-4টে যুদ্ধ হয়েছিল, এবং কিংস থিবোকে পরাস্ত করেছিলেন ব্রিটিশ ডালহৌসি দিয়ে, কিন্তু বার্মাকে ব্রিটিশরা ক্যাপচার করেছিল। পরবর্তীকালে বার্মাকে সেপারেট হয়েছিল 1936 খ্রিস্টাব্দে, বার্মাকে সেপারেট করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, বর্তমান বার্মার নাম হচ্ছে মায়ানমার। তো আমাদের এখানে যে আমরা যেখানে থাকি, সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বহরমপুরে, সেখানে কিন্তু আমাদের এই কিংস থিবোর একটা
ক্রিমেশন এরিয়া আছে, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের আমাদের ঘর থেকে কিন্তু বেশ কয়েক 2-3 কিলোমিটার পরেই আছে। খুবই ইন্টারেস্টিং জায়গা। অর্থাৎ কিংস থিবোকে মানে ইঙ্গো বার্মা যুদ্ধে ডালহৌসি কিংস থিবোকে কীভাবে কোথা থেকে মানে বার্মা থেকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিলেন বেঙ্গলে, মুর্শিদাবাদের দিকে, যেখানে কোনো এডুকেশন সিস্টেম ছিল না তার ছেলে মেয়েকে। তো তিনি একটা চিঠি মানে একটা লেটার লিখেছিলেন তার মেয়েকে, ঠিক আছে। তার অনেক ফ্যামিলি ছিল, তো সে মেয়েকে একটা চিঠি লিখেছিলেন যে এখানে তারা নাকি যে ছেলে মেয়েকে বাচ্চাগুলো যারা ছিল তার সঙ্গে অনেক মানুষকে কিন্তু তারা ক্যাপচার করে নিয়ে এসেছিলো এবং এমন জায়গায় রেখেছিলো বন্দি করে যেখানে তারা কোনো মানে এডুকেশনে কোনো কিছুই মানে সেরকম মানে ডেভেলপমেন্ট সেই এলাকায় ছিল না, যার ফলে এবং তারা কিন্তু পরবর্তীতে তাদেরকে কিন্তু এখানে মানে ক্রিমেশন করা হয় মৃত্যুদণ্ড দিয়ে ব্রিটিশরা। তো যাই এটা একটা ডিবেট আছে, তো এখানে যে থিবোর একটা ক্রিমেশন আছে, টম্ব আছে, আবার কিন্তু দেখা যাচ্ছে গিয়ে কর্ণাটকে বা মহারাষ্ট্রে একটা টম্ব আছে, ঠিক আছে। তো এটা একটা ডিবেটেবল ইস্যু, তো এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট আছে এর, সেটা আমি আলোচনা করতে চাইছি না। তো যারা আজকে যে ক্লাসটা দেখলে অ্যাডভান্ট অফ ইউরোপ এবং ইন্ডিয়া অন দ্য ইভ অফ দ্য ব্রিটিশ কনকুয়েস্ট, তো এখানে আমাদেরকে কীভাবে ইউরোপ থেকে বিভিন্ন শক্তি ভারতবর্ষে আসলো, দিয়ে ভারতবর্ষে কীভাবে তারা কোন শক্তিটা ভারতবর্ষে শেষ পর্যন্ত টিকে থাকলো, যে ব্রিটিশ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুঘল সাম্রাজ্য ধ্বংসের পর ভারতবর্ষে যে ছোটো ছোটো রাজ্য তৈরি হয়েছিল, কিংডম তৈরি হয়েছিল, সেই কিংডমদের মধ্যে কীভাবে ব্রিটিশ কীভাবে তাদেরকে একে একে পরাস্ত করলেন এবং কীভাবে বাংলায় তারা কোম্পানির শাসন সূত্রপাত করলেন এবং সেই বাংলায় কোম্পানির শাসন সূত্রপাত থেকেই তারা কীভাবে ভারতবর্ষের সমস্ত জায়গায় তারা কীভাবে তার সাম্রাজ্য স্থাপন করলেন এবং কীভাবে আস্তে আস্তে অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপমেন্ট হলো। অর্থাৎ বাংলায় তারা কোম্পানি শাসনের প্রতিষ্ঠার পর কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল এবং সেই সমস্যাগুলো থেকে সমাধানের জন্য রাজনীতিবিদরা কিছু ব্রিটিশদের কাছে কিন্তু মানে একটা সমস্যা সমাধানের জন্য তারা কিন্তু কিন্তু অ্যাক্ট জারি করতে বলেছিল, সেই যে রেগুলেটিং অ্যাক্ট 1773, চার্টার অ্যাক্ট, এই সমস্ত অ্যাক্টগুলো শুরু হয়ে যে কনস্টিটিউশনাল রিফর্মস, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট আস্তে আস্তে ব্রিটিশরা ভারতবর্ষে শুরু করেছিল এবং শেষ পর্যন্ত লাস্ট যে একটা অ্যাক্ট হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935। সেইখান থেকে কিন্তু পার্লামেন্টারি সিস্টেম এইসব বিভিন্ন ধরনের অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের মডার্ন ইন্ডিয়াতে বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে ডিসকাস হবে। আমাদের যেহেতু পার্ট হচ্ছে মডার্ন ইন্ডিয়া, সেই মডার্ন ইন্ডিয়ার মধ্যে আমরা সীমিত থাকবো। তো আজকে এই ক্লাসটা এই পর্যন্ত শেষ। যারা ক্লাসটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। প্রায় 57 মিনিট হয়ে গেলে ক্লাসটা, ঠিক আছে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের মাঝে, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগছে না। তো যেহেতু পয়সা লাগছে না সেহেতু সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো ক্ষতি নেই। যে সাবস্ক্রাইব করলে যে তোমাকে ভিডিও দেখতে হবে বা করতে হবে সেটা কোনো ম্যান্ডেটরি নয়। সাবস্ক্রাইব করলে কী হবে, আমার সাবস্ক্রাইবার বাড়বে এবং আস্তে আস্তে আমার চ্যানেলটা একটু মনিটাইজ হবে। জাস্ট এইটুকু হেল্প করো। যারা দেখছো, যাদের কাছে ভিডিওগুলো পৌঁছেছে, মানে সবাই সবার পাশে দাঁড়াতে হয়, ঠিক আছে। আমিও অনেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছি, দেখি যেগুলো ইম্পর্টেন্ট হয় সেগুলো কিন্তু আমি সাবস্ক্রাইব করে রেখেছি। তো যাই হোক, সকলকে আমার প্রণাম এবং ধন্যবাদ। আজকে আমাদের এই ক্লাসটি এই পর্যন্ত শেষ। গুড নাইট।